যে সরকার ছিল এতদিন, সেই সরকারে যদি আসে তাহলে একটা কন্টিনিউটি থাকবে। তারা যা যা করে এসেছিল গত 10 বছরে, 2014 সাল শুরু করে 2014, 2019-এ, আশা করা যায় সেটাই কন্টিনিউ করবে 2024-এর পরেও। ইনভেস্টররা এই কন্টিনিউটিটা পছন্দ করে। যেটা চলছিল সেটা যেন মাঝপথে থেমে না যায়, বন্ধ না হয়ে যায়, নতুন কিছু তৈরি হচ্ছে আবার মুশকিল হবে তখন। দ্বিতীয় যেটা হচ্ছে আনসার্টেনটি। ইনভেস্টার্সরা বা সাধারণ লোকেরাও আনসার্টেনটি পছন্দ করে না, এটাই বিহেভিয়ার। স্টক মার্কেটও এই আনসার্টেনটি পছন্দ হয় না। আজকে আপনার 1000 টাকা লাভ হলো, কালকে 500 টাকা লোকসান হলো, পরের দিন আবার 700 টাকা লাভ হলো, আবার দুদিন পরে 600 টাকা লস হলো। এই যে র্যাপিড উত্থান পতন, এটা কেউই পছন্দ করে না, জিগজ্যাগ হয়ে যায় আর কি। লোকেরা চায় স্টেডি গ্রোথ হোক, হয়তো একটু নামলো আবার উঠলো, এটা অর্থ সবারই প্রয়োজন আছে। ইলেকশনটা এবার দুটো পক্ষের মধ্যে হয়েছে। একদিকে বিজেপি পরিচালিত এনডিএ, আর একটা ইন্ডিয়া। এবার আপনি যদি এনডিএটাকে দেখেন, এটা অনেকটা যেন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মতো হয়েছে। মানে এটা বিজেপি অর্গানাইজেশনে জড়েছে নিঃসন্দেহে, কিন্তু এটা একটা যেন আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনের মতো হয়েছে। মোদি ইজ গ্যারান্টি, মোদি কা ওয়াদা, সবকিছুই মোদিময়, মোদি পরিবার, উই লাভ মোদি পরিবার, সবকিছুই মোদিময় হয়ে গেছে। অনেকটা আমেরিকা বা ফ্রান্সে যেরকম রাষ্ট্রপতি নির্বাচন হয় সেই রকমের হয়ে গেছে। একদম সার্টেন, আপনি জানেন যে এই লোকটাই হয়ে আসছে এবং এই যে যা যা বলেছে ভবিষ্যতে অতীতে সেটাই হয়তো করবে, এর ট্র্যাক রেকর্ড আছে। অন্যদিকে আপনি দেখেন ইন্ডিয়া যেটা হয়েছে, 5 মিসাইলের দলটা, এদের মধ্যে কে প্রধানমন্ত্রী হবে সেটা নিয়ে হয়তো 2 মাস ধরে মিটিং চলবে। এ বলবে আমি, ও বলবে আমি, হয়তো বলবে 6 মাস করে করে থাকুক, 6 মাস 2 বছর পরে কমে কমে পাল্টে যাবে। একসময় এটা হয়েছিল, আপনার মনে আছে কিনা জানি না, মিস্টার দেবেগৌড়া ছিলেন, আইকে গুজরাল হয়েছিলেন, আর 90 সালে 80 সালে ওই সময়তে। এইটা হচ্ছে প্রধান ব্যাপার, ওদের কে আছে। কারণ প্রত্যেকে দাবি করবে, যার একটু জোর আছে সেই দাবি করবে যে আমরা কেন হব না। ঠিক আছে, ও আজ 2 বছর জন্য হোক, পরের 1 বছর আমি হই। অন্যজন বলবে কেন, তাহলে আমি 1 বছর হই। ফলে নীতির যে একটা পরম্পরা, একটা জিনিসটা চলবে কন্টিনিউয়াস করছে, এটা হওয়ার সম্ভাবনা কম। দ্বিতীয় যেটা হবে, এই প্রত্যেকটা যে গ্রুপ আছে যারা জয়েন করেছে, প্রত্যেকের তো নিজস্ব একটা এজেন্ডা আছে। কার এজেন্ডার সঙ্গে না মিললেই সে বলবে না এটা আমার দিতে হবে। ধরুন রেল মন্ত্রক, এখন রেল মন্ত্রকের বাজেটটা পুরোটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে চলে এসছে, আলাদা করে বাজেট পেশ হয় না। কিন্তু পরে দেখা গেল সেটা আবার পাল্টে গেল, আবার যে যার রাজ্যের রেলমন্ত্রী হচ্ছেন তিনি তার রাজ্যেই টেনে নিচ্ছেন সব প্রজেক্ট। বা সড়ক হবে, হাইওয়ে হবে, সেগুলো যে সড়ক মন্ত্রী আছেন তিনি নিজের রাজ্যে টেনে নিচ্ছেন। এরপরে হচ্ছে নীতির প্রশ্ন। সিপিএম এর নেতৃত্বে যে বামফ্রন্ট আছে তারা তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেই, আশা করা যায়। তাদের পলিসি তো অন্যদের সঙ্গে মিলবে না। তারা তখন চেষ্টা করবে কি নিজেদের শক্তির বাইরে থেকেও বেশি, কারণ তারা বলিয়ে কইয়ে আছে, তাদের আদর্শগত আদর্শগত ব্যাপার আছে, পার্টি ডিসিপ্লিন আছে। আমি বলছি না যে এখান থেকে সেলিম সাহেব গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হবেন বা সুজনবাবু গিয়ে অর্থমন্ত্রী হবেন, সেটা হয়তো হবেন না, কারণ তারা হয়তো মন্ত্রিসভায় থাকবেন না, হয়তো বাইরে থেকে সাপোর্ট করবেন, যেমন মনমোহন সিং এর প্রথমবারে করেছিলেন। কিন্তু সেখানেও তাই ডিকটেট করবেন।
আপনাদের মনে আছে কিনা জানি না, আমেরিকার সঙ্গে দ্বিতীয় যখন ডক্টর মনমোহন সিং সরকার এসছিল, ইউপিএ গভর্নমেন্ট, একটা নিউক্লিয়ার ডিল হয়েছিল আমেরিকার সঙ্গে। সেখানে তৎকালীন সিপিএম এর জেনারেল সেক্রেটারি ছিলেন প্রকাশ কারাত মহাশয়। তার এতে খুব অবজেকশন ছিল, এবং আলটিমেটলি মানে অধিকাংশ কমরেডই হয়তো জানতেন না যে চুক্তির ফলাফল কি বা কি হবে, এটা খায় না মাথায় দেয়, কিন্তু কিছু উপর দিকে যারা নেতৃত্ব তারা জানতেন। তারা আলোচনা করে ঠিক করলেন না এটা চলবে না, এই আমেরিকার সঙ্গে কোনো চুক্তি চলবে না। ফলে ওই চুক্তিতে তারা, যেহেতু সরকার বললেন না আমরা এটা নিয়ে এগোবো, এরা সাপোর্ট উইথড্র করে নিলেন। আপনাদের হয়তো মনে আছে। তবু মনমোহন সিং সরকার অন্যান্য পার্টির সমর্থন পেয়ে কিছু মানে টার্মটা কমপ্লিট করতে পেরেছিল। আজকে যে পশ্চিমবাংলায় যে তৃণমূল সরকার ক্ষমতায় এসছে, হ্যাঁ 2011 সালে একটা প্রচন্ড বাম বিরোধী শক্তি হয়েছিল, কিন্তু যদি সিপিএম এই ভুলটা না করতেন, ভুল না ওদের মতে ঠিকই, তাহলে পশ্চিমবাংলায় কংগ্রেস আর তৃণমূল সরকার দল জোটবদ্ধ হয়ে লড়াইটা করতো না। আপনার হয়তো মনে আছে 2011 সালের পরে কংগ্রেস এবং তৃণমূল জোটবদ্ধ হয়ে ক্ষমতায় এসেছিল। কংগ্রেসের মনে হয় 66টা না 67টা আসন ছিল, এখন শূন্য। তাহলে এই জিনিসগুলো ইনভেস্টাররা জানে, মার্কেট জানে, তারা চায় না এই ধরনের একটা অস্থিরতা তৈরি হতে। তারা দেখতে চায় আগামী বছর কি হবে, আগামী 5 বছর কি হবে। আমি যে টাকাটা আজকে শেয়ার মার্কেটে খাটাচ্ছি বা আমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছি, প্রতি মাসে আমার এসআইপি থেকে কাটা হচ্ছে, আমি আশা করব কি সেটা যাতে ধীরে ধীরে বাড়ে। কারণ আমাদের প্রত্যেকেরই তো অবসর নিতে লাগবে, সেই অবসরকালীন একটা ইনকাম থাকা চাই, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপার আছে, তারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে লাগবে, আমাদের জমা করতেই হবে। যে ব্যাংকেও করতে পারে নিশ্চিত, ওই কত পার্সেন্ট পাবেন, 6 to 7%। মুদ্রাস্ফীতি যেমন যাচ্ছে, ইনফ্লেশন, তাদের রিয়েল রেট অফ ইন্টারেস্ট তো নেগেটিভ হয়ে যেতে পারে অনেক সময়। ওই জন্য অনেকেই আজকাল শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন। আপনি নিজে না করেন, মিউচুয়াল ফান্ড দিয়ে করছেন, মাসে মাসে এসআইপি করছেন, বা আপনার যে পেনশন ফান্ড আছে আপনি খোঁজ নিয়ে দেখুন, তো পেনশন ফান্ডের একটা অংশ কিন্তু শেয়ার মার্কেটে জমা হয়েছে। এবং সবাই আশা করে যে মার্কেট থেকে অন্তত যাতে রিস্ক অ্যাডজাস্টেড ব্যাংকে যে ইন্টারেস্ট দেয় তার চেয়ে যেন 3-4% বেশি পাওয়া যায়। তো এটা করতে গেলে তো আর মার্কেটটা একটা আউটলুক হওয়া চাই, একটা দৃষ্টিভঙ্গি হওয়া চাই। এটা আমি বলছি না যে কন্টিনিউয়াসলি গ্রোথই হয়ে যাবে। হ্যাঁ, গ্রোথ হবে, কারেকশন হবে, আবার এগোবে, আবার কারেকশন হবে, হয়তো খারাপ খবর আসবে, তখন ডাউন হবে, এগুলো লোকে এক্সপেক্ট করে থাকে। কিন্তু এখানে আপনি যদি দুটো গভর্নমেন্টকে চিন্তা করেন, একটা হচ্ছে মিস্টার মোদির গভর্নমেন্ট, এখানে তিনি সর্বে সর্বা। কারণ এটা ইলেকশনটা যেটা হয়েছে পুরোটাই মোদির ক্যারিশমার উপর ভর করে হয়েছে, কিছুটা হয়তো তার ডেপুটিরাও করেছেন। তারপরে আপনি জানেন যে এই লোকটা কি ছিল বা কি করতে চাইছে, এবার আউটলুকটা কি, যে ইনি কি দৃষ্টিভঙ্গি নিতে পারেন বা কি প্ল্যান নিতে পারেন জানেন আপনি। কিন্তু অন্য পক্ষ সম্বন্ধে জানেন না তো কিছু, কি হবে। এই যে আনসার্টেনিটি, এই যে মার্কেটে ইকোনমি কোন দিকে এগোবে, সেটা আমরা ডিটেল আলোচনা করব পরে, যে দুটো ইকোনমি আলাদা, পরের ভিডিওতে আমরা সেটা বলবো। এই জিনিসগুলো মার্কেট চিন্তা করে, বোঝে। কারণ গত 10 বছর ধরে শেয়ার মার্কেট উত্থানই হয়েছে, সেন্সেস একের পর এক মাইলস্টোন ক্রস করেছে, 70,000, 75,000 করেছে, লোকের হাতে কিছু পয়সা এসছে। আগে শেয়ার মার্কেটে যত লোক থাকতেন, ইনভেস্ট করতেন, এখন সে তুলনায় অনেকেই করেন। আমি মেট্রো যাতায়াত করি বেশিরভাগ সময়তেই, সব সময়তেই বলতে গেলে আমি দেখি লোকেরা পাশে যারা বসে আছে, তারা কেউ কেউ দেখি অনেক সময় ওই শেয়ার মার্কেটের ওই কোনো একটা অ্যাপস খুলে বসে আছে, যেমন ভেঞ্চুরার আছে, যে রিয়েল টাইম যেগুলো দেখা যায়, কথাবার্তা বলতে শুনেছি, আজকে ওটা কিনলাম, কালকে ওইটা ছাড়লাম। হয়তো বিরাট কিছু নয়, এমন না যারা কোটি 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 টাকা ইনভেস্ট করছে, হয়তো অল্প কিছুই করছে, কিন্তু যখন সে দেখে
তাই 50 টাকা কোনো শেয়ার কিনে আমি 6 মাস পরে সেটাকে আমি 60 টাকা পেলাম বা 70 টাকা পেলাম, সেটা খুশি হয়, তার হাতে একটা এক্সট্রা ইনকাম এলো, সেটা আবার বাজারে যাচ্ছে। এই করেই তো চক্রাকারে ঘুরছে। কেউ হয়তো 100 টাকা কিনে যখন সে দেখলো 150 টাকা আমার বিক্রি করে দিল, 50 টাকার মধ্যে সে হয়তো 20 টাকা রাখলো, কিছু ইনভেস্ট করলো, কত 10-20 টাকা তো বাজারে খরচা করবে একদিন হয়তো। এই জিনিসটা মার্কেট দেখে। এরকম ভিডিও আমরা আরো প্রচার বলবো, কারণ একটাতে সব বলা যায় না। এই ব্যাপারটা হচ্ছে এইটা। পরের ভিডিওটা আমরা দুটো দলের, দুটো জোটের কি অর্থনৈতিক কার্যক্রম হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তাদের ফিউচার প্ল্যান কি, তারা কোন রাস্তায় এগোতে চাইছে, এটা নিয়ে আমরা আলোচনা করব।